আজকে হাল্লা বলে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো শহর কলকাতার গত দুদিনের যে দুর্ভোগের ছবিটা ধরা পড়েছে, এবং শুধু কলকাতা বললে ভুল হবে, শহরতলি, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর একটা বড় অংশের ছবিটা মর্মান্তিক ছিল। এবং কলকাতা শহরে আজকে সকাল থেকে যে প্রতিবেদনগুলো আমরা দেখেছি বা তুলে ধরেছি, সেখানে একাধিক জায়গায় এমনও ছিল যে এখনও বিদ্যুৎ আসেনি, এখনও জল জমে রয়েছে, এখনও যে কটা পাম্প কাজ করছে বিভিন্ন জায়গায় তার থেকে আরও বেশি পাম্প দরকার জল ছেঁচে বের করার জন্য। সার্বিকভাবে এই রকম একটা পরিস্থিতিতে শহর কলকাতা এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় নিয়ে যখন কথা বলতে স্টুডিওয়ে ঢুকছে, ঠিক তার আগে আবার বৃষ্টি। এখান থেকে বেরোনোর একটা চেষ্টা বা একটা কৌশল যখন ভাবা হচ্ছে বা করা হচ্ছে, ঠিক সেই সময় আবার বৃষ্টি। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কি বলছে? আগামী শনিবার থেকে আবারও লাগাতার বৃষ্টি, এবং সেই বৃষ্টি নবমীর পর থেকে বাড়তে পারে এই রকম সম্ভাবনার কথাও বলা হচ্ছে। তাহলে যে যে জায়গাগুলো কলকাতা শহরে জল জমেছিল, জল 24 ঘন্টা, জল 48 ঘন্টা, জল 56 ঘন্টার পরেও রয়ে গিয়েছে, সেই জায়গাগুলো আগামী সময় কি হবে? এই যে ছবিগুলো দেখাচ্ছি আপনাদের, এমন বহু জায়গা রয়েছে যে জায়গাতে মানুষ নাজেহাল হয়েছেন, জল ভেঙে গাড়ি ঠেলে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। এবং সর্বোপরি শহর কলকাতায় বোধহয় এ ছবি কখনো দেখা যায়নি যে জলের ওপর মৃতদেহ ভাসছে। মর্মান্তিক এই ছবি, ভাবতে পারিনি যে 5 ঘন্টার রেকর্ড বৃষ্টিতে কলকাতা শহরের এই পরিস্থিতি হতে পারে। এবার খুব স্বাভাবিকভাবে এই ঘটনা যখন ঘটলো, তারপরে কিছু রাজনৈতিক দড়ি টানাটানি শুরু হয়ে গেল। সেখানে কেউ একথা বলছেন যে নিকাশি কেন ব্যবস্থা সঠিকভাবে হলো না, কেন এতদিন ধরে পুরসভা কাজ করছে না, কেন পুরসভা সঠিক উদ্যোগ নিয়ে সঠিক সময় পৌঁছচ্ছে না। সিএসসির বিরুদ্ধে অভিযোগ, মাননীয় মুখ্যমন্ত্রী সেই অভিযোগ করলেন। এই যে একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ, এই সব কিছুর মধ্যে কেউ কি ঘোলা জলে মাছটা ধরতে পারলো? কোনো রাজনৈতিক দল কেউ পারলো কি? উত্তর দেবের সময়। তবে এই 10 জন, মানে শহর কলকাতার 8 জন এবং জেলা জুড়ে যদি দেখা যায়, এই 11 থেকে 12 জনের মৃত্যুর দায় কে নেবে? সব থেকে বড় প্রশ্ন কি এটা নয়? যাই হোক, আজকে আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন এখনো পর্যন্ত আলোচনার টেবিলে আলাপ করাবো তাদের সঙ্গে। বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সী আমাদের সঙ্গে রয়েছেন, অরিজিৎ দাকে স্বাগত জানাই। এবং বাকি অতিথি যারা স্টুডিওতে যাদের আসার কথা তারা একে একে আসবেন। ওই যে বললাম বৃষ্টি শুরু হয়েছে, আমি স্টুডিওতে ঢোকার আগে হয়তো সেই বৃষ্টিতে আটকে গিয়েছেন তারা। আর স্টুডিওর বাইরে থেকে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অরিন্দম গোস্বামী। অরিন্দম বাবুকেও স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। আমি একটু শুরু করতে চাইবো আজকে অরিজিৎ দাকে দিয়ে, এই কারণ অনেকে এরকম একটি অভিযোগ করছেন যে বিজেপি কি করলো, বিজেপি কি জলে নামলো, বিজেপির অফিসগুলো থেকে বেশি জল, বিজেপির নেতারা কি এই জলে কাবু হলো? যেখানে নরেন্দ্র মোদী বলছেন দুর্যোগকে সুযোগে পরিণত করতে হবে, যেখানে নরেন্দ্র মোদী কথা বলছেন যে তুরস্কে আমরা ত্রাণ পাঠাচ্ছি ভূমিকম্পের সময়, যখন নরেন্দ্র মোদী এই কথা বলছেন যে মায়ানমারে ভূমিকম্প হচ্ছে সেখানে আমরা ত্রাণ পাঠাচ্ছি, অপারেশন ব্রহ্মার উল্লেখ করছেন, এই মাস 5 আগেকার কথা বলছি, নাগপুরে দাঁড়িয়ে এরকম একটি মন্তব্য, একটি বিশেষ অনুষ্ঠানে এই মন্তব্যগুলো করছেন, মালদ্বীপে জল সংকটের প্রসঙ্গ তুলছেন। কলকাতা যখন এই সংকটে রয়েছে তখন বিজেপি কি করলো? প্রশ্ন এটাই অরিজিৎ দা আপনার কাছে, যে দুর্গত কলকাতাবাসীর পাশে দাঁড়ানোর কোনো সংগঠিত প্রয়াস বিজেপি কি দেখালো? যদি দেখায় কোথায় দেখালো, আর যদি না দেখায় কেন দেখালো না? অরিজিৎ দা, আমি আপনাকেই ফিরতি প্রশ্ন করি। আপনার চ্যানেলে যারা চাকরি করেন বা আপনার যে মিডিয়া হাউসের আপনি মানে প্রতিনিধিত্ব করেন বা আপনাদের মিডিয়া হাউস যারা পরিচালনা করেন, আপনারা দাঁড়িয়েছেন কারোর পাশে? একটা অদ্ভুত প্রশ্ন করলেন, দাঁড়াননি তো, সেটাই স্বাভাবিক। এটা হয় না। কেন হয় না?
বিজেপি একটা রাজনৈতিক দল, আরও অনেক রাজনৈতিক দল আছে, আমি দায়িত্ব শিফট করছি না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার ফিল্ডে নেমে, যেটা কথা আপনি বললেন, একটু আপনি সার্কাস্টিক্যালি বলছিলেন যে বিজেপি পার্টি অফিসে জল কিনা, বিজেপির নেতার বাড়ি জল ঢুকেছে কিনা, এগুলি কথাগুলোর কোনো মানে হয় না। আমার কথা নয় অরিজিৎ দা, আমি এটা একটু স্পষ্ট করে দিই, এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে আর কি, ভাইরাল হচ্ছে। আমি জানি না সেটা কোনো রাজনৈতিক দলের অভিসন্ধি থেকে সামনে আসছে, আমি সেটাই বললাম, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। যেটা আপনি প্রশ্ন করেছেন সেটা ঠিক, যেটা আপনি বলতে চাইছিলেন যে এর পলিটিক্যাল র্যামিফিকেশন, বা আপনি এটা একটা এর মধ্যে আরেকটা কথা বললেন যে বিরোধীরা এর থেকে কি বেনিফিট নিতে পারলো, এরকম একটা প্রশ্ন করলে আমি বলবো কি যে এই অ্যাঙ্গেল থেকে এই জিনিসটাকে দেখাটাই অন্যায়। কাদের প্রতি অন্যায়? ওই যে 11টা মানুষ মরে গেছে, যাদের নিথর দেহগুলো ওই নোংরা জমা জলের মধ্যে ভেসেছিল ঘন্টার পর ঘন্টা, যার বাড়ির লোকটা, যার ছেলে, যার মেয়ে, যার স্ত্রী ওই ঘন্টার পর ঘন্টা নিথর জলে ভাসা শরীরটাকে ছুঁতে রিস্ক নিতে পারেনি, সম্ভব নয়, কারণ হয়তো ওনাকে ছুঁতে গেলে ওনার পরিবারের কেউ মারা যাবে। তাদের দিকে অন্তত ভেবে এই ধরনের রাজনৈতিক কমেন্টের দিকে আমরা অন্তত যাওয়া পছন্দ করছি না। এখন বিষয়টা নিয়ে দেখুন, দুটো কথা তো বলতেই হবে যে মমতা ব্যানার্জি তো এক্সপেকটেশনের বাইরে গিয়ে পারফরমেন্স দেখালেন। মমতা ব্যানার্জি বলেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন, আর লন্ডনে একটা টেমস নদী আছে, সেখানে বাড়িতে বাড়িতে টেমস নদী পৌঁছে যাওয়ার এই যে প্রকল্প, দুয়ারে টেমস, দুয়ারে বন্যা, মমতা ব্যানার্জি মানে এক্সপেকটেশনের উপর দিয়ে পারফর্ম করে ফেলেছেন এটাই। সুতরাং মমতা ব্যানার্জি নিশ্চয়ই আনন্দেই আছেন। আনন্দে না থাকলে 11টা মানুষের মৃতদেহ শহরের কানায় কানায় ভেসে বেড়াচ্ছে, আর মমতা ব্যানার্জি কি করছেন? উদ্বোধনে গিয়ে পুজোর উদ্বোধনে গিয়ে গরবা নাচ নাচছেন। আচ্ছা, এই যে সংবেদনশীলতা থাকলে কোনো মুখ্যমন্ত্রী এটা করা উচিত। আপনি বলছেন অরিজিৎ দা, এদের পাশে কি দাঁড়ায়নি রাজ্য সরকার? মানুষের জীবন চলে গেল আর আপনি বলছেন পাশে দাঁড়াবার কথা। আমি তো ভাবতেই পারছি না যে কিভাবে আপনি ট্যালি করছেন। আমি ট্যালি কেন? এই যে মানুষগুলো মারা গেল, তাদের কি সত্যি কোনো দোষ ছিল? আপনি যে কথা বলছেন আমি আপনাকে 100% সমর্থন করে বলছি, এদের কোনো দোষ ছিল না। সিএসসির এই দোষের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। দোষ নয়, আমি আসছি সেখানে, আমি আসছি কেন নয়, কেন সিএসসির দোষ নয় সেটা আপনার কাছ থেকে জানবো। সিএসসি তো অবশ্যই দোষ। আমি জানবো অরিজিৎ, আমি দাদা, আমি আপনার কাছ থেকে জানবো। তার আগে একটু অরিন্দম বাবুর প্রতিক্রিয়া নিয়ে এই বিষয়। অরিন্দম বাবুরা রাস্তায় নেমেছেন, বামেরা রাস্তায় নেমেছে, বিজেপিকে রাস্তায় দেখা যাচ্ছে না। এক মিনিট, আমি আসবো অরিজিৎ, আমি আপনার কাছে আসবো। বিজেপিকে রাস্তায় দেখা যাচ্ছে না, শুধুমাত্র সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠছে। আমি আবার বলছি অভিযোগ উঠছে, কারণ শ্রমিক ভট্টাচার্য গতকাল একটি বক্তব্য রেখেছিলেন, সেখানে উনি বলছেন যে পেয়ারা বাগান ঘুরে দেখলাম এখানকার কি অবস্থা। শ্রমিক ভট্টাচার্য গিয়েছেন, এখান থেকে স্পষ্ট হয়। কিভাবে দেখা হচ্ছে, কংগ্রেস এটাকে কিভাবে দেখছে অরিন্দম বাবু? দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যারা কত যোগ্য সেটা প্রমাণ করার জন্য যে আমরা সম্ভবত অরিন্দম বাবু আপনার কথা শোনা যাচ্ছে, কিন্তু কোথাও একটা বোধহয় সমস্যা হচ্ছে, টেকনিক্যাল দেখা যাচ্ছে না ভিজুয়ালি। এখন এই মুহূর্তে একটা অসুবিধা হচ্ছে। আমি একটা ব্রেক নিয়ে নিই, ব্রেক থেকে ফিরে এসে একটু কথা বলার চেষ্টা করব। আমার সঙ্গে নতুন অতিথি থাকবেন, তার সঙ্গে আলাপ করাবো। খুব দ্রুত একটা ব্রেক নিই, বিরতির পর ফিরে এসে আবারও কথা বলবো, সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার আগে যে কথা বলছিলাম যে সিএসসির ভূমিকা এখানে প্রশ্নের মুখেও, যেটা এখানে অরিজিৎ দা বলছেন যে না এরকম কোনো বিষয় নয়, আমি আসবো সেই জায়গায়। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন, একটু শোনাই আপনাদের কি বলেছিলেন দেখুন। বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে, এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর, আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর 24 পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব। আর কলকাতার যে 8 জন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটের, সে শেক্সপিয়ার সরণির একটা সিকিউরিটি গার্ড ছিল।
23 তারিখ যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপরেই কিন্তু এই কম্পেনসেশনের কথা যেটা অ্যানাউন্স করেছিলেন সেটা মাননীয় সেই কম্পেনসেশনের কথা তিনি ওখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন। কি বলেছিলেন সেই সময় একটু দেখাই আপনাদের, দেখুন। যারা কালকে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিফিকেশনের জন্য, তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। মানুষের মৃত্যু বদলে কোনো টাকা হয় না। আর আমরা যদি সিএসসি চাকরি না দেয়, গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের 1 করে দিয়ে দেবো। এবং তাছাড়াও সিএসসিকে আমি অনুরোধ করবো 5 লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য, যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে। আমার সঙ্গে দুজন অতিথি ইতিমধ্যে যোগদান করেছেন। আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অনির্বাণ দাকে স্বাগত জানাবো, এবং সিপিএম নেতা গৌরব মজুমদার রয়েছেন, গৌরব দাকেও স্বাগত জানাবো। আমি অনির্বাণদার কাছে আসবো, কিন্তু তার আগে অরিজিৎদার কাছ থেকে একটু উত্তরটা নিয়ে নিই। সিএসসির অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। দেখুন, রাজ্য সরকারের একটা পোর্টফোলিও আছে বিদ্যুৎ দপ্তর, আর সত্যি কথা বলতে এই ঘটনার মধ্যে দিয়ে হঠাৎ মনে পড়লো যে বিদ্যুৎ মন্ত্রী বলেও পশ্চিমবঙ্গে কেউ একজন আছেন যিনি এই বিদ্যুতের যে সার্কুলেশন, ডিস্ট্রিবিউশন, এগুলো তাদের ডিপার্টমেন্টের আওতাতেই পড়ে। মাঝখানে মানে ইদানিং তো মনে হচ্ছিল বোধহয় সিএসসি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের দায়িত্বে রয়েছে। বিষয়টা যেটা হচ্ছে যে সিএসসির অ্যাবসলিউটলি দায়িত্ব রয়েছে। সিএসসি, আপনি যদি যে এরিয়াগুলোতে কলকাতায় এই মৃত্যু ঘটেছে, আপনি যদি এরিয়াটা দেখেন কতটা স্ট্রেচড, কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর, নেতাজিনগর, বালিগঞ্জ প্লেস, মোমিনপুর, পর জায়গাগুলো। কিন্তু একটু আধটু ছোটোখাটো জায়গা না যে একটা জায়গায় জল জমেছিল, সেখানে তার ছিঁড়েছিল, ইলেকট্রোকিউশন হয়ে একজন মারা গেছেন। এন্টায়ার কলকাতার হিউজ স্ট্রেচ জুড়ে এই জমা জলের ইলেকট্রোকিউশনে মানুষগুলো মারা গেল। তার মানে সারা কলকাতা জুড়ে মুখ্যমন্ত্রীর সাধের সিএসসি। কেন বলছি সাধের? কারণ যখনই লন্ডনে জগিং করতে যান বা ইটালিতে মর্নিং ওয়াক করতে যান, পাশে সরকারি আমলা থাকুক না থাকুক, গোয়েঙ্কা বাবুকে কিন্তু আমরা সব সময় মুখ্যমন্ত্রীর পাশে দেখতে পাই। এখনো কত নরমভাবে বললেন দেখুন, সিএসসিকে আমি অনুরোধ করেছি 5 লক্ষ টাকা দেবার জন্য, উনি নির্দেশ দিতে পারছেন না, উনি অনুরোধ করছেন। মাথাটা নামাতে শিরদাঁড়াটা বিক্রি করতে আর সিএসসি থেকে ফান্ড তুলতে এমন জায়গায় উনি নেমে এসেছেন, উনি সিএসসিকে এখন আর নির্দেশও দিতে পারেন না, অনুরোধ করছেন। পশ্চিমবঙ্গের মানুষ ওনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, ওনার বিদ্যুৎ মন্ত্রীর, বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় সিএসসি এই খেল দেখাতে পারলো। যদি প্রপার মনিটরিং থাকতো, সিএসসি এইরকম অবস্থা করে রাখতে পারতো গোটা শহরটা। বেশ অরিজিৎ, আমি বুঝলাম রাজ্য সরকারের দোষের কথা, গাফিলতির কথা সব। এটা একটা অ্যাঙ্গেল। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি একটা কথা বলি, এই আলোচনার কিন্তু 2টো অ্যাঙ্গেল রয়েছে। একটা হচ্ছে মানুষের মারা যাওয়া, জমা জল ইলেকট্রিফিকেশন হয়, আর একটা বড় পার্টটা হচ্ছে জল জমাটা। এটা ইটসেলফ একটা বড় ফ্যাক্টর। আমি জল জমা নিয়ে আসছি দাদা, আসছি জল জমায় আসছি। কিন্তু এই যে এই বার্তাটা আমি যেটা দিয়ে শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর, যে দুর্যোগকে সুযোগে পরিণত করার যে বার্তা বারবার উনি দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গা থেকে, এবং এই যে এতগুলো, সত্যি কথাই তো, ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছে, তুরস্ক হোক, সেই ভূমিকম্পের কথা আমরা ভুলিনি, মায়ানমারের এত বড় ভূমিকম্প তার কথা আমরা ভুলিনি, যেভাবে ভারত পাশে দাঁড়িয়েছিল, যে অপারেশনের মাধ্যমে এখান থেকে মানুষগুলোকে উদ্ধার করে আনা হয়েছে, যতজনকে পারা গেছে, তো স্বাভাবিকভাবেই সেই তার যে দল, আমি যদি এখানে প্রধানমন্ত্রী থেকে বার করে নিয়ে এসে এই মানুষটাকে আমি একজন বিজেপির সমর্থক নেতা হিসেবে দেখি, তাহলে তার দল কলকাতা শহরে দাঁড়িয়ে কি করলো? আমি এইটা দিয়ে শুরু করেছিলাম আজকের অনুষ্ঠান। যাই হোক, আমি একটু অনির্বাণদার কাছে আসবো, তারপরে আমি আসছি আবার অরিজিৎদের কাছে। অনির্বাণদা, দেখুন, এমন একটা বিরোধী দল এই মুহূর্তে আমাদের রাজ্যে রয়েছে যারা অকপটে এটা স্বীকার করতে তাদের বাধে না যে আমরা তো রাস্তায় ছিলামই না, কেন থাকতে যাবো, এইটা যাদের অ্যাটিটিউড। দেখুন, রাজ্য সরকার যে দায়িত্বে থাকবে, যে ক্ষমতায় থাকবে, সে সমালোচনার মুখে পড়বে, তো অস্বাভাবিক কিচ্ছু নেই। যে যেখানে থাকে, যখন থাকে, তাকে বিরোধীরা সমালোচনা করে, এটা খুব স্বাভাবিক। কিন্তু একই সঙ্গে বিরোধী দল যারা থাকে তাদের সীমিত সামর্থ্য থাকতে পারে, অনেক সামর্থ্য থাকতে পারে, যে সামর্থ্যই থাকুক না কেন, তারা কিন্তু সাধ্যমতো মানুষের পাশে থাকবারও যে চেষ্টাটুকু, অন্তত দেখানোর ভানটুকুও যদি আমি বলি, সেটুকু তারা করেন। আমি এখানে ধন্যবাদ জানাবো অরিজিৎ বাবুকে, যে উনি একদম সরাসরি বললেন কোনো ভানটান নেই ভাই, আমরাও সব পারি না, আমরা আবার মানুষের পাশে দাঁড়াবো, তখন এক্সপেক্ট করো কী করে? সেটা শুনেই সত্যিই ভাবছিলাম দেবার ওই দোষটা কিন্তু আপনাদের। আপনারা একটা প্রোগ্রাম নামিয়েছেন বা সাজিয়েছেন যার
বিষয় হচ্ছে বিজেপি কেন পাশে দাঁড়ালো না, আরে প্রসঙ্গটাই তো আসে না। তারা মানুষের পাশে ক্রাইসিসে দাঁড়াবে নাকি মানুষের ক্রাইসিস তৈরি করবে, এটা আমরা তো অভিজ্ঞতা থেকে জানি। যখন কোনো সমাজে মোটামুটি সুস্থভাবে চলছে বিজেপি সেটা সহ্য হয় না, হিন্দু মুসলমান টেনে এনে একটা সাম্প্রদায়িক বিভাজন করে ক্রাইসিস তৈরি করো, এটা বিজেপির রাজনীতি। কিন্তু যদি কোনো কারণে সেটা এই ন্যাচারাল ক্যালামিটি হতে পারে, কোনো এই ধরনের দুর্ঘটনা হতে পারে, সেখানে আপনি বিজেপিকে খুঁজে টুজে পাবেন না। একটা উদাহরণ দিই আপনাকে, একটু আগে অরিজিৎবাবু বললেন যে সিএসসিকে উনি নির্দেশ দিতে পারলেন না। একটা প্রাইভেট কোম্পানিকে ঠিক কীভাবে নির্দেশ দেওয়া যায় এটা আমরা জানতে চাই। কারণ যখন ধরুন এয়ার ইন্ডিয়ার বিমান, যার মালিক কিন্তু এখন একটি প্রাইভেট সংস্থা, ওটা সরকারি নয়, সেটা যখন ভেঙে পড়লো, তাদের গাফিলতির কারণে অতগুলি মানুষ মারা গেল, ইনক্লুডিং প্রাক্তন চিফ মিনিস্টার বিজয় রূপানি, তাকে সরকার কি নির্দেশ দিয়েছিল, এখনও অবধি কজন কি ক্ষতিপূরণ পেয়েছে, কোথায় তার তদন্ত রিপোর্ট, ওসব আমরা দেখেছি। এর আগে মোরবিতে যখন ব্রিজ ভেঙে 129 জন মারা গেল, তখন যে মালিক, কোম্পানির মালিক, তাকে কি নির্দেশ দেওয়া হয়েছিল সব আমরা জানি। সুতরাং সব ঢপবাজি করার কোনোই মানে হয় না। এখানে সিএসসির যা নির্দিষ্ট গাফিলতির জায়গা রয়েছে, আমি বলবো দীর্ঘদিন ধরে তাদের যা কর্মকাণ্ড রয়েছে তাতে সাধারণ মানুষ যথেষ্ট ক্ষুব্ধ। এই বিষয়ে যদি কেউ বলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের পদক্ষেপ করা উচিত, সরকারের পদক্ষেপ করা উচিত, আমিও ব্যক্তিগতভাবে সমর্থনই জানাবো। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের যে মনোপলি বিজনেসের জায়গাটা, সেটা নিয়ে সরকারের অবশ্যই ভাবা উচিত। এই নিয়ে বিরোধিতা থাকতে পারে, তর্ক থাকতে পারে, কিন্তু কেউ যে বিরোধী দলের তরফ থেকে বুক বাজিয়ে বলতে পারেন আমরা মানুষের পাশে মোটেই দাঁড়াই না, এইটা সত্যি বিজেপি ছাড়া আমার মনে হয় না গৌরবরাও পারবে। আমি তাকে হাজার বিরোধিতা করতে পারি, কিন্তু এটুকু জানি গৌরবরা তাদের যে কজন মানুষজন আছে চেষ্টাটুকু তারা করেন। সমালোচনা করবেন স্বাভাবিক, আমরা যেমন তাদের করেছিলাম তারা আমাদের করে থাকেন, কিন্তু না আমাদের তরফ থেকে না গৌরবদের তরফ থেকে আমরা কোনোদিন কেউ এটা বলেছে বলে মনে করতে পারছি না যে মানুষের পাশে না থেকে আমরা বেশ করেছি। এইটা যে বিজেপি দেখিয়ে দিল তার জন্য অরিজিৎ বাবুকে ধন্যবাদ। আমি আসবো অরিজিৎ দা, কিন্তু তার আগে এটা ঠিক আমি আসবো একটা ছবি দেখে আমি আসছি আপনার কাছে, আসবো একটা ছবি দেখিয়ে। মঙ্গলবারের এই যে বৃষ্টি, এরপরে আমি আবার বলছি যে অরিজিৎ দা এখানে হয়তো দাবি করছেন যে তারা মানুষের পাশে আছেন, কিন্তু রাস্তায় নামা, এইটা নিয়ে আন্দোলন করা, এটা নিয়ে আওয়াজ তোলা, এটা নিয়ে মানুষের পাশে এইভাবে থাকা বা না থাকলেও কিন্তু হয়, অন্য অনেক রকমভাবে মানুষের পাশে থাকা যায়। কিন্তু গৌরব দ্বারা রাস্তায় নেমেছেন, ধর্মতলা থেকে কলেজ স্কয়ার পর্যন্ত মিছিল, সেই মিছিলে কিন্তু বামেরা ছিলেন এবং কংগ্রেসের তরফ থেকেও আলাদাভাবে একটি পদক্ষেপ নেওয়া হয়েছিল, তারাও রাস্তায় নেমেছিলেন। আমি কংগ্রেস এবং বামেদের যারা প্রতিনিধি রয়েছেন এখানে, অর্থাৎ গৌরবদা রয়েছেন এবং অরিন্দম বাবু রয়েছেন, আমি দুজনের কাছে ইন্ডিভিজুয়ালি আসবো, আমি তারপর অরিজিৎদার কাছে আসছি। খুব ছোট করে দুজনের কাছে দুটো রিয়াকশন নিই। যে প্রথমত বামেরা যখন শাসক, আমি গৌরবদার কাছে আসি প্রথমে, বামেরা যখন শাসক, শেষ 10 থেকে 12 বছরের সময়কালটাতে একটু ফিরে যাই আমরা, আর সেই সময় দেখতাম যে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, আজকে মানুষের পাশে থাকার ক্ষেত্রে আমি বলছি, যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, আজকে তিনি শাসকের মুখ্য ভূমিকায়, মুখ্য চরিত্রে, সেই জায়গা থেকে এখনো মানুষের পাশে থাকার বার্তা দিয়ে চলেছেন। যেটা আজকে প্রধান বিরোধী দল অরিজিৎ দাদের করার কথা, সেটা আজকে আপনারা বা কংগ্রেস করছে। গৌরবদা, প্রথম কথা হচ্ছে অরিজিৎ দার দল ও তো ভাড়াটে সৈনিক নিয়ে চলছে, তৃণমূল থেকে ভাড়া করা, এদিক থেকে ওদিক থেকে ভাড়া করা, সুতরাং ভাড়াটে সৈনিক নিয়ে কতদূর যুদ্ধ জেতা যায় সে আগামী দিন বলবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কলকাতা পৌরসভার যে পরিকাঠামো, লাস্ট 10 বছর যখন বিকাশবাবু মেয়র ছিলেন, কলকাতা জুড়ে এডিবির টাকায় JNURM প্রজেক্ট, কলকাতার নিকাশি নালার যে কাজ, সেই কাজ শুরু হয়েছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকায়। 2009 সালে যখন বামেরা এই পুরবোর্ড থেকে চলে যায়, যখন তৃণমূল কংগ্রেস এই পুরবোর্ডে আসে, শোভনদেব চট্টোপাধ্যায়, শোভন চ্যাটার্জি থেকে শুরু করে বাকি যারা এসছেন, এই এডিবির টাকা বা এই JNURM প্রজেক্ট, এই প্রজেক্টের কাজ কলকাতা শহর জুড়ে এক চুলো এগোয়নি। আমি যেখানে থাকি, যে ওয়ার্ডে থাকি, কলকাতা পৌরসভার, সেখানে বামেরদের কাউন্সিলর 2009 সালে অবধি যে কাজ করে গেছিলেন তার এক ফোঁটা কাজ এগোয়নি। কেন এগোয়নি, এটা তো তৃণমূল কংগ্রেসের পৌরসভার যিনি মেয়র আছেন তাকে উত্তর দিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, এখানে অনির্বাণ দা বলছিলেন যে সিএসসি সমস্তটাই গাফিলতি। আমি এই প্রশ্ন রাখতে চাই, যদি সিএসসির গাফিলতি থেকে থাকে তাহলে তো ভয়ঙ্কর, তাহলে তো সরকারের পক্ষ থেকে সিএসসির বিরুদ্ধে এফআইআর করা উচিত ছিল। সেই এফআইআর কি সিএসসির বিরুদ্ধে হয়েছে? কেউ বলতে পারবেন না হয়েছে কি হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে মেয়র তিনি
সকালবেলায় বললেন যে গঙ্গা থেকে জল ব্যাক করছে। এখন প্রশ্নটা হচ্ছে, গঙ্গা থেকে জল ব্যাক করছে, যদি গঙ্গা থেকে জল ব্যাক করেই থাকে তাহলে কলকাতা শহরের ডান দিকে বাদিকে বাগজলা খাল থেকে শুরু করে যে বিভিন্ন খালগুলো আছে সেই খালগুলোর সংস্কারের প্রশ্ন কোথায় গেল? সেই খালগুলো সংস্কার হলো না কেন? এটা তো মেয়রকে উত্তর দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, যদি গঙ্গা থেকে জল ব্যাক করে আসে তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ কোথায় গেল? এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, গঙ্গার ধার ধরে যে এমপিরা আছেন, সৌগতবাবু থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি, এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ, সেই গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ কোথায় গেল? 3 নম্বর বিষয় হচ্ছে যে সিএসসি তারা তো জানিয়ে দিয়েছে ফেসবুকে পোস্ট করে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যে স্ট্রিট লাইট ট্রাফিক লাইটের দায়িত্ব ট্রাফিক পুলিশের আর স্ট্রিট লাইটের দায়িত্ব হচ্ছে কলকাতা পৌরসভার। তাহলে সেখানে দাঁড়িয়ে কলকাতা পৌরসভা, কলকাতা ট্রাফিক পুলিশ তারা কি তাদের দায় এড়াতে পারেন? তাদের দায় তারা এড়াতে পারেন না। আপনারা জানেন আমরা যেখানে বসে রয়েছি, এখানে অনুষ্ঠান করছি, এখান থেকে কিছুটা দূরে দক্ষিণ দমদম পৌরসভা, 2টি বাচ্চা রাস্তায় মারা গেছিল, আপনাদের মনে থাকবে। ইলেকট্রিকের তার সেই পোস্ট থেকে বেরিয়ে গেছিল, সেই পোস্ট বসিয়েছিল পৌরসভা। সেই পৌরসভার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবেন না। আবার তার আগে লাস্ট কথা, 464 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে তৃণমূল কংগ্রেস নিয়েছে। এবার আপনি বলুন কে কার বিরুদ্ধে কথা বলবে? এটাই মানুষ, 10টা মানুষের প্রাণ চলে গেল। অরিন্দমদার কাছে আসবো, এবং এখানে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা গৌরবদা এখানে তুলেছেন, যে এই খাল সংস্কার ইত্যাদি। আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই একটি মামলা হয়েছে, আপনারা জানেন যে সিএসসি এবং রাজ্যের কাছে এই বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে। এই ক্ষতিপূরণ খাল সংস্কারে কি পদক্ষেপ রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে। 7ই নভেম্বর এর পরবর্তী শুনানির কথা বলা হচ্ছে, তার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। একটা খুব দ্রুত বিরতি নেব, আমি তার আগে খুব সংক্ষেপে একটু অরিন্দমবাবুর কাছে যাওয়ার চেষ্টা করি। অরিন্দমবাবু, আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এখানে বিরোধী দলের ভূমিকা যেভাবে আপনারা বা গৌরব দ্বারা পালন করার চেষ্টা করেছেন বা করছেন, অভিযোগ উঠছে বিজেপিকে সেইভাবে রাস্তায় দেখা যাচ্ছে না। খুব সংক্ষেপে আপনার উত্তরটা নিয়ে। দেখো, প্রথম কথা, আমরা যে কোনো রাজনৈতিক দল আমরা তো ভোটে জেতার আগে, মানে ভোটে লড়ার আগে আমরা নিজেদের প্রমাণ করার চেষ্টা করি যে আমাদের রাজনৈতিক ইচ্ছে কতটা রয়েছে, সদিচ্ছে কতটা রয়েছে, এবং তারপরে যদি আমরা ক্ষমতায় আসি, ক্ষমতায় আসার পর আমাদের প্রশাসনিক যে দায় দায়িত্ব সেগুলো আমরা পালন করি। বিজেপি আজকে বুঝিয়ে দিল যে বিজেপির রাজনৈতিক কেন, সামাজিক ইচ্ছে কতটুকু রয়েছে। দেখো, পরিষ্কার কথা হচ্ছে বিজেপির বক্তব্য হচ্ছে তোমরা আমাদের সুযোগ দাও, আমরা কতটা অপদার্থ সেটা তোমাদের প্রমাণ করে দেখিয়ে দেবো। আজকে ভোটে লড়ে ক্ষমতায় আসার চেষ্টা করবে বিজেপি, আর সেই অঞ্চলের সাধারণ মানুষের পাশে থাকার দায়টা নিতে হবে সিএমকে। এটা কত বড় মূর্খামি, আরেকবার তোমাদের দর্শককেই বিচার করে দেখার অনুরোধ করছি। পরিষ্কার কথা হচ্ছে বিজেপি এই বলছিল না যে কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন এরা কোনোভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে না, একদম শুরুতে বললো। আমি বলছি অন্যান্য সমস্ত কিছু ছেড়ে দাও, আমাদের অত্যন্ত ক্ষুদ্র জাতীয় কংগ্রেসের যে ছাত্র সংগঠন, ছাত্র পরিষদ, আমরা নিজেরা আমাদের দলীয় তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যখনই আমার ভীষণভাবে মনে পড়ছে এর আগেও যখন মেঘভাঙা বৃষ্টি হয়েছিল, আমরা আমাদের এলাকার থেকে ত্রাণ তুলে সেই সমস্ত জায়গায় পাঠানোর ব্যবস্থা করেছিলাম। তার পর্চি যদি চায় এখনো আমার কাছে রয়েছে, আমি দেখিয়ে দিতে পারি। তো বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, যারা স্বেচ্ছাসেবী সংগঠন, এরা এই কাজটা করে থাকে, কিন্তু বিজেপির ধান্দা হচ্ছে কেবল ক্ষমতায় থাকবো, আর ক্ষমতায় থাকার উৎসটাও হচ্ছে আমার উল্টো দিকে যেই লোকটা আছে সে কত বড় অপদার্থ সেটা দেখানো, দেখিয়ে নিজে ক্ষমতায় আসা এবং তারপরে নিজেকে আরো বড় অপদার্থ প্রমাণ করা। এই যে কে কত বড় অপদার্থ এই প্রমাণ করার যে লড়াইটা, এখান থেকে কোথাও না কোথাও সামাজিক যে দায়িত্বগুলো আমাদের থাকে সেই জায়গাগুলো মিসিং হয়ে গেছে। আমি আমাদের কথা বলতে পারি, তুমি যেমনটা বলছিলে যে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমাদের যেরকম রাজনৈতিক একটা দায়িত্ব আছে, আমাদের সামাজিক একটা দায়িত্বও রয়েছে। আমি তোমার এই মাধ্যম থেকে বলে যাচ্ছি, যদি এরম পরিস্থিতি হয় কোনো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছে, তাহলে আমাদের পার্টি অফিসের দ্বার উন্মুক্ত। হ্যাঁ, সারা কলকাতার মানুষকে হয়তো আমরা জায়গা দিতে পারবো না, কিন্তু তারপরেও যে কটা মানুষকে পারবো আমাদের পার্টি অফিসটা তাদের জন্য খোলা, তাদের বাসস্থানের জন্য, যতদিন পর্যন্ত না তাদের বাড়ির থেকে জলমুক্ত হচ্ছে, বাড়ির যেই সমস্ত সাপ ঢুকে যাচ্ছে, যা যা হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের পার্টি অফিস নাগরিকদের জন্য এই বার্তা তাদেরকে অনেকটা স্বস্তি দেবে, অনেক অনেক মানে এটার জন্য আপনাকে আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে
শ্রমিক ভট্টাচার্য গতকাল তার একটা প্রতিক্রিয়া এই বিষয়ে কি বলেছিলেন উনি, এবং কুণাল ঘোষ তার কি বক্তব্য দেখাবো আপনাদের। খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। বাগান আর পেয়ারা বাগানের দুটো বস্তিতে গেলাম, মানুষের অবর্ণনীয় কষ্ট, দুদিন ধরে কেউ খাননি। সম্পূর্ণ বৃষ্টির জল যদি ঢুকেছে সেটা নয়, নিচে এখানে যে ম্যানহোল আছে সেখানে যে ফুটো সেখান থেকেও জল বেরিয়ে এসছে, নোংরায় ভরে গেছে। এখন এদের বক্তব্য হচ্ছে যে বারবার কাউন্সিলরকে জানানো সত্ত্বেও, একাধিকবার এখানে শর্ট সার্কিট হওয়ার পরেও আজকে এখানের ইলেকট্রিসিটির ক্ষেত্রে কোনো ব্যবস্থা সরকার বা অন্য কোনো সংস্থার পক্ষে নেওয়া হয়নি। এটা অত্যন্ত বিপজ্জনক দিক। এদের একটাই দাবি যে যা হবার তো হয়ে গেছে, সামনে অনেক ব্যবসায়ী আছেন যারা ছোট ছোট দোকানদার আছেন, দুর্গাপুজোর আগে তাদের আটা, তাদের চাল বা বিস্কিট, অন্যতম সামগ্রী সমস্ত জলে নষ্ট হয়ে গেছে। এদের পাশে দাঁড়ানোর জন্য এখনো পর্যন্ত এই অঞ্চলে কোনো কাউন্সিলর, এমএলএ, এমপি কেউই আসেননি। পাগল নাকি ওরা? মৌসুম ভবন পর্যন্ত বলছে মেঘ ভাঙা বৃষ্টি কলকাতায় এই প্রথম হয়েছে। তো শ্রমিক ভট্টাচার্য স্বচ্ছ ভারত অভিযানটা কিভাবে করতে হয় সেটা একটু সুরাটের জল জমা, আহমেদাবাদের জল জমা, মুম্বাইয়ের জল জমা, দিল্লির জল জমা, তো ওইখানে গিয়ে বালতি হাতে জল ছেঁচুন না। এখানে 24 ঘন্টার মধ্যে এখানকার মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে পুরসভা, পুলিশ, এমার্জেন্সি পরিষেবার টিম তারা 95%-এর বেশি 24 ঘন্টার মধ্যে নর্মাল করে দিয়েছিল, আর বাকি যেটুকু ছিল সেও নর্মাল হয়ে যাচ্ছে। ফলে ওনাদের কাছ থেকে এগুলো শিখতে হবে না, নিজেদের রাজ্যগুলোর ছবিগুলো যেগুলো আছে না দিনের পর দিন। আর এখানে তো রেকর্ড বৃষ্টি হয়েছে, সারা বছরে যত বৃষ্টি হয় সেদিন একসঙ্গে 20% বৃষ্টি একসঙ্গে হয়েছে। সারা বছরের বৃষ্টিপাতের 20% একসঙ্গে হয়েছে, মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, যেটা আগে কখনো কলকাতায় কখনো হয়নি। তার মেঘ ভাঙা বৃষ্টি নিয়ে রাজনীতি করতে গেলে বিজেপি ভাঙা ভোট হবে 26-এ, সেটা যেন শ্রমিকবাবু খেয়াল রাখবে। অরিজিৎদার কাছে যাবো সরাসরি। অরিজিৎদা, না, সাধারণত আমি এই যার বাইট শোনালেন কুণাল ঘোষ, আমি ওনার মন্তব্যের উত্তর দিই না। এত নিকৃষ্ট মানসিকতার লোক, কলকাতা জুড়ে ইলেকট্রোকিউশন হয়ে মানুষ মারা যাচ্ছে, বডি পচা জলে ভেসে থাকছে, আর উনি সেই সময় ওই জলে পা ডুবিয়ে তার কটা চেলাচামুন্ডা নিয়ে বসিয়ে পা দুলিয়ে দুলিয়ে উনি আনন্দ করে সেলফি তুলে পোস্ট করছেন। তা ওনার মতো নিকৃষ্ট মানসিকতার লোকের উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। আপনাকে প্রথম যে প্রশ্নটা আমি করেছিলাম যে আপনি বা আপনার এই সংগঠনের কেউ কি পাশে দাঁড়াতে পেরেছেন, তখন উত্তরটা আর্ধেক রেখে আপনি সরে গেছিলেন। আমি উত্তরটাকে শেষ করতে দিন আমায়। আপনাকে যদি কেউ বলে যে যান গিয়ে ওই জমা জলের ওই লোকগুলোর বাড়ির পাশে দাঁড়ান, আপনিও তাদেরকে খুব বেশি রিলিফ কিছু দিতে পারবেন না। কেননা যে পরিস্থিতি কলকাতায় হয়েছিল, যে ইলেকট্রোকিউশনের যে সাংঘাতিক পরিস্থিতি হয়েছিল, সেখানে আপনার কাছে উপযুক্ত অ্যাপারেটাস নেই, আপনার কাছে গিয়ার্স নেই, আপনার ট্রেনিং নেই, আপনি লোকগুলো উদ্ধার করবেন কিভাবে? হ্যাঁ, একটু আগে তৃণমূল মুখপাত্র বলছিলেন যে বিজেপি পাশে দাঁড়াতে চায় না, কি মন নেই টোন নেই, অনেক কিছু বলছেন। উনি ভুলে গেছেন বোধহয় কোভিডের সময় যখন ওনার মুখ্যমন্ত্রী ওই আকশি দিয়ে বডি তুলে তুলে ধাপায় ফেলার ব্যবস্থা করেছিলেন, তখন এই বিজেপির শয় কার্যকর্তারা মুখে মাস্ক পরে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিলি করেছিল। উনি ভুলে গেছেন বোধহয় যে মুর্শিদাবাদ, মালদায় যখন ওই পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ গৃহছাড়া হয়ে জল পেরিয়ে, নদী পেরিয়ে, কোনো রকমের নৌকা ধরে নদীর ওপারে গিয়ে স্কুলে আশ্রয় নিয়েছিল, তখন বিজেপির নেতারাই গিয়ে ওখানে ত্রাণ বিলি করেছিল। ওনার নেতারা যেতে যাননি, এবং ওনার নেতারা ওই ত্রাণ শিবিরে বসে বিজেপির দেওয়া ত্রাণ খেয়েছিলেন ওনার পঞ্চায়েত সমিতির সদস্যরা। সুতরাং লজ্জার কিছু নেই, এই সমস্ত ভাওতাবাজি আর ঢপবাজি কথাবার্তা তৃণমূলের লোকজন বলবে। বিষয়টা হচ্ছে না, আপনি বলবেন, আমি বলছি মানুষ তো মানুষের পাশে দাঁড়াবে। ফার্স্ট হাফে বলতে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, তখন কি বিজেপি দেখবে? অবশ্যই না। কেন যখন মুর্শিদাবাদে গিয়ে, মালদায় গিয়ে বিজেপির নেতারা দাঁড়িয়েছিল, জিজ্ঞাসা করে দাঁড়িয়েছিল? কেন বাজে প্রশ্ন করছেন? জিজ্ঞাসা করে দাঁড়িয়েছিল না? কখনোই এটা হয় না। কিন্তু এটা ভুললে চলবে না যে সরকারটা তৃণমূল কংগ্রেস চালায়, প্রশাসনটা তৃণমূল কংগ্রেসের হাতে, ক্ষমতাটা তৃণমূল কংগ্রেসের হাতে। তাই রিলিফ দেওয়ার সুযোগ, স্কোপ, অপশন তৃণমূল কংগ্রেসের রয়েছে। আমরা তো আপনারা বোধহয় আমাদের তৃণমূল মুখপাত্রের ওই ইয়ার ড্রপ আর আই ড্রপ লাগবে, নইলে খুলবে না চোখ কান। উনি দেখতে পাননি আমার স্ট্রিটে কাল সারাদিন বিজেপির কার্যকর্তারা এক কোমর জলে দাঁড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিলি করেছেন? উনি দেখতে পাননি কালিকাপুরে, পাটুলিতে বিজেপির কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মেডিসিনের কারোর ওষুধ লাগবে কিনা জিজ্ঞাসা করেছে? উনি এটা দেখতে পাননি। দেখতে পাবেন না, স্বাভাবিক, চোখ কানে ঠুলি এটে ওনারা চলেন। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে উনি এত বড় বড় কথা বলছেন। ওনার মেয়র পরিষদ সদস্য তারক সিং কি বলল? মেয়র পরিষদ সদস্য তারক সিং বলছে বাইরে জমা জল জেনেও যারা বাড়ির বাইরে পা রাখে তারা সুইসাইড করতে বেরোয়।
এত বড় অপদার্থ নিকৃষ্ট মানসিকতার লোকেরা সিএসসির কাছ থেকে পয়দা খেয়ে 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 পেট ফুলে ঢোল, সারা পৃথিবীর সারা কলকাতা জুড়ে ইলেকট্রিক পোস্টগুলো মৃত্যুর ফাঁদ হয়ে রয়েছে। আর তার মানে বৃষ্টি পড়লে মানুষ বেরোবে না? একটু আগে কুণাল ঘোষ বলছিলেন, না আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছিলাম না, কিন্তু মিথ্যে কথা বলছেন, তাই এই উত্তরটা দিচ্ছি। বলছিলেন মেঘ ভাঙা বৃষ্টি, উনি নিজেকে আপডেট করেননি, ওই টেমস নদীতে পা দুলিয়ে দুলিয়ে জলকেলি করতে ব্যস্ত ছিলেন। ওনার আবহাওয়া দপ্তর বলেছে যে এটা ক্লাউড বার্স্ট নয়, এটা ভারী নিম্নচাপের বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, সত্যি বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। কার উপর দায় ঠেলে দিলেন? প্রথমে তো মেঘ ভাঙা বৃষ্টির তত্ত্ব বোঝাতে গেছিলেন, সেটা ধোপে টেকেনি। তারপরে চলে গেলেন কি গঙ্গার দিকে, গঙ্গার থেকে জলের প্রেশার। আমার তো বুঝতে পারছি না, কলকাতা কি আইল্যান্ড? চারদিক দিয়ে গঙ্গা যায়, কলকাতার জল নিকাশের চতুর্দিকের ব্যবস্থা রয়েছে। আপনি গঙ্গা দিকে ঠিক যদি যান, এখানে না না আমি আপনার কাছেই থাকছি। আমি বলছি কান্তি গঙ্গোপাধ্যায় আজকে একটি চিঠির কথা বলেছেন, যেটি মেয়রকে উনি দিয়েছেন, এবং সেখানে আমরা এটাও আগেও দেখেছি, বা যখন আবহবিদদের সঙ্গে কথা বলি তারাও এটা বলে থাকেন। সেটা হচ্ছে কলকাতার, যদি আমি একটু জিওগ্রাফিটা দেখি তাহলে এটা কড়াইয়ের মতো, ফলে যেহেতু জলটা জমে থাকছে এখান থেকে বেরোনোর অপশনটা থাকছে না। তো ফলে আইল্যান্ড না হলেও জল, মানে 350-400 বছরের পুরনো শহরের জল বেরিয়ে যাওয়ার রাস্তাটা, সেইটা নিয়ে একটা দেখুন, ব্যাপারটা হচ্ছে কান্তি গঙ্গোপাধ্যায় কোন ভূবিদ, ভূতত্ত্ববিদ বা জলতত্ত্ববিদ সেটা আমি জানি না, উনি কত বড় নোবেল লরির বা পিএইচডি হতে পারে, ওনার অভিজ্ঞতা থেকে উনি বলেছেন। কিন্তু ছোট থেকে আমরা এটা শুনে এসেছি, বিভিন্ন আলোচনাতেও শুনে এসেছি যে কলকাতার জল, জমা জল বেরিয়ে যাওয়ার মূল জায়গাটা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পাশের ভেরি নয়াঞ্জলি জলাভূমি, যেটা রামসর প্রোটেক্টেড এরিয়া, ওয়াটার বডি। কি করেছে সেখানে? গুলশান কলোনি বসিয়েছে। কত বিঘা ভেরি বুঝিয়ে জানেন? 250 বিঘা ভেরি বুঝিয়ে। কাঠমানি কে খেয়েছে? এই যে ওখানে 70-80 লাখ টাকা করে কাঠা বিক্রি আর ফ্ল্যাট বিক্রি চলছে, একটা বিল্ডিং এর প্ল্যানের স্যাংশন নেই, 5000 বাড়ি উঠেছে 250 বিঘা ভেরি বুঝিয়ে। কে খেয়েছে এই কাঠমানি? পুরসভার মেয়র খেয়েছে, অবশ্যই খেয়েছে। ওখানকার কাউন্সিলর, মানে পুকুর বুঝতো না, জলাশয় বুঝতো না, জাভেদ খানও খেয়েছে। পুকুর বুঝতো না, জলাশয় বুঝতো না, ভেড়ি বুঝতো না, তাহলে শহর কলকাতায় জল জমতো না, এতগুলো মৃত্যু হতো না। এটা বোঝার জন্য এত পিএইচডি করতে লাগে না। আমি বেরোবার অপশনগুলো যদি আপনি বুঝিয়ে বুঝতে পেরেছি। দাদা অনির্বাণদার কাছে আসি, অনির্বাণদার কাছে আসি। তার মানে অনির্বাণদা, অভিযোগটা এটাই যে পুকুর, খাল, বিল, নদী, নালা সব বোঝানো হচ্ছে। দেখুন, মাঝে হোয়াটসঅ্যাপে যে বড় গুঁতো এসছে, হুড়কো এসছে, সেটা বুঝলাম। আমার স্ট্রিট, গড়িয়া ইত্যাদিতে বিজেপি শয়ে কার্যকর্তা, লক্ষ লক্ষ বলেননি, এটাই মাছুয়া। তারা যে নেমেছিলেন এটা প্রথমে বলে দিলেই তো হতো। প্রথমে যখন আপনি জিজ্ঞাসা করেছিলেন, উনি প্রথমে বলেন আপনি করেছেন, অ্যাজ ইফ সিএন হচ্ছে রাজনৈতিক দল। তার বলে আমরা কেন দাঁড়াতে যাবো? এই তার মাঝের ব্রেকটাতে বোঝাই যাচ্ছে উনি মিস করছেন। আমি প্রোগ্রামের কোনো জায়গায় আমরা কেন দাঁড়াতে যাব? না না, লোকের মুখে কথা থাকবেন না। আরে লোকের মুখে বসাইনি, আপনার মুখে বসিয়েছি। নিজেরা সরকার চালিয়ে, লোকের মুখে নয়, আপনার মুখে বসিয়েছি। এখন বিরোধী দলের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, লজ্জা হওয়া উচিত। নিজেই বলেছে যে আমরা কেন দাঁড়াতে যাব? বলিনি, মিথ্যা কথা বলছেন। তৃণমূল কংগ্রেস মিথ্যাবাদীর দল, এখানে মুখপাত্র এসে মিথ্যা কথা বলে। আমি বারে বলেছি যে যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে ট্রেনিং ছাড়া কোনো লোকের পক্ষে রিলিজ দেওয়া সম্ভব কি? তাহলে নামলো কি করে? কোনো ট্রেনিং ছাড়া লোকের পক্ষে সম্ভব কি? যেখানে সম্ভব সেখানে করেছে। আপনারা সেখানে নিজের কথা কন্ট্রাডিক্ট করছেন। আপনার বিকাশ ব্যানার্জি মহিষ বাজারে বেরিয়েছিল, লোকে ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে বলেছে আপনার জন্যই এই পরিস্থিতি, যার ঘরে গিয়ে ঘুমিয়ে থাকুন। খবরগুলো রাখুন। বাড়িয়ার চ্যানেল করলে হয় না তো। আরে রাখি দাদা, বাড়িয়ার চ্যানেল করলে হয় না। শুভেন্দু জুতো দিচ্ছে মাথায়। একটু শুনি আপনার অনির্বাণদার বক্তব্য একটু শুনে নি। দাদা প্রতিনিধি থালায় বসে একটু শুনে নি এবার। আরে দিয়েছে, পুরনো জুতোগুলো চাটতে দিয়েছে কি? খয়রাতি জিনিস আপনার লাগবে, শুভেন্দু তোকে চাটতে দেয় জুতো আপনাদের। যদি জোগাড় না হয় বলুন, আমি পাঠিয়ে দিচ্ছি। একটু শুনে নি অনির্বাণদার বক্তব্য একটু শুনে নি। দাদা প্লিজ, দাদা প্লিজ, হয়ে গেছে। শুভেন্দুও চাটতো, জিভ বেরোচ্ছে, শুভেন্দুও চাটতো। জিভটা দেখেন। অনির্বাণদার বক্তব্য একটু শুনে নি। অরিজিৎদা প্লিজ, অরিজিৎদা একটু বিরত করি। দাদা একটু বিরত করি, অনির্বাণদার বক্তব্য একটু শুনে নি প্লিজ। না, উনি যদি অভদ্রতাটা করতে থাকে, উনি যদি অভদ্রতা করতে থাকেন, তোমাকে থামাতে হবে, ওনাকে থামাতে হবে। শুভেন্দু জুতো দেয় চাটে, মাথায় কি আছে? শুভেন্দু জুতো দেয় চাটে, এদের যোগ্যতা কি? জুতো দেয় চাটে, শুভেন্দু জুতো চাটে তো। শুভেন্দু জুতো, আরে শুভেন্দু চটি চাটতো। আরে ভাই, শুভেন্দুকে জিজ্ঞাসা করুন না, 10 বছর ধরে চেটেছে, এবার আপনাদের দিয়েছে। এক্ষুনি চেটে আপনাদের দিয়েছে তো। শুভেন্দু হুড়কো দিল এক্ষুনি হোয়াটসঅ্যাপে, এক্ষুনি হুড়কো দিল না হোয়াটসঅ্যাপে? কথা তো পাল্টে গেল, কথা পাল্টে গেল না? নিজে কোথায় বেরিয়েছিলেন? নিজে কোথায় বেরিয়েছিলেন? এসে শুনছি বাকিরা কি বলছেন, খুব দ্রুত ফিরছি।
গতকাল বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার খবরগুলো যখন একের পর এক আসছে, গত পরশু যখন আসছে, তখন তার মধ্যে একজন ছিলেন যিনি ইকবালপুরের বাসিন্দা, জিতেন্দ্র সিং তার নাম, এবং তার বাড়িতে আজকে মেয়র ফিরহাদ হাকিম যান। সেখানে পরিবারের সঙ্গে কথা বলেন, মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস এবং চাকরির আশ্বাস একজনকে। জিতেন্দ্র 2 ছেলে, তাদের পড়াশোনার দায়িত্ব নেন। মেয়র হিসেবে ওই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জনপ্রতিনিধি তিনি ওই ওয়ার্ডের, এবং সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি বলছেন ফিরহাদ হাকিম যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রত্যেকটি জনপ্রতিনিধি যাদের ওয়ার্ডের এই অবস্থা পাশে দাঁড়াতে, প্রত্যেকটি মানুষের পাশে, এবং ফিরহাদ হাকিম আজকে গিয়েছিলেন। সুকান্ত মজুমদার তার খুব স্বাভাবিকভাবেই পাল্টা একটি কটাক্ষ, কি বলছেন বিজেপির নেতা, প্রাক্তন রাজ্যের সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন তিনি দেখুন। পুজোর আগে এতগুলো পরিবার তাদের প্রিয়জনকে হারালো, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিএসসির উপরে ছেড়ে দিতে চাইছেন, সঞ্জীব গোয়েঙ্কার উপরে ছেড়ে দিতে চাইছেন, এইভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না। তার এইভাবে ঝুলে থাকে, যেভাবে কলকাতাতে আমরা দেখি সেইভাবে কোথাও তার ঝুলে থাকে না। আর বন্যা হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে জল জমবে, এটা অত্যন্ত স্বাভাবিক, সব শহরেই জমে। ব্যাঙ্গালোরেও তো জল জমে, কিছুদিন আগে হায়দ্রাবাদে জল জমেছিল। কোথাও তো আমরা দেখিনি যে ইলেকট্রিকের তার ছিঁড়ে মানুষের মৃত্যু ঘটছে। কেন কলকাতাতে বারবার হয়? কলকাতা জুড়ে এই যে অব্যবস্থা, এর জন্য দায়ী কে? এই সঞ্জীব গোয়েঙ্কাদের সাথে সম্পর্কটা কারা রাখে? কারা সঞ্জীব গোয়েঙ্কাদের কাছ থেকে ভোটের সময় টাকা নেয়? এই প্রশ্নগুলো এখন উঠলে পড়ে, তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না, পালাবেন। সেই জন্য দায়ভারটা নিতে শিখুন। দায়কার তা নিয়ে দড়ি টানাটানি চলবে, আমি জানি না এর শেষ কোথায়। অনির্বাণ দা, দেখুন, এক্ষেত্রে একটাই কথা বলা, সরকারে যারা থাকবে স্বাভাবিকভাবে যখন কোনো ঘটনা ঘটে তাদের দিকে আঙুল উঠবে, এটা অস্বাভাবিক কিচ্ছু নয়। এখানে একটাই জায়গা বলার, আমরা দেখেছি যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সেটা কি ভেঙে হয়েছে, কার মাথায় কোন বাজ ভেঙে পড়েছে সেটাতে আমি না গিয়েই বলছি যে এটা অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছিল, এটা তোকে অস্বীকার করবেন না। যেদিন এই জল জমার ঘটনা ঘটে তার ঠিক 24 ঘন্টা পর একাধিক গণমাধ্যমেই আগে পরে ছবি আমরা দেখেছি। জল বেরিয়েছে কিনা, যথেষ্ট পরিমাণ নিকাশি নালা পরিষ্কার ছিল কিনা, গৌরব যেটা বলছিলেন কাজ হয়েছে কিনা, আমি সেই তত্ত্বের কচকচিতরে না গিয়েই এইটুকু তো আমরা প্রত্যেকেই দেখেছি যে ম্যাক্সিমাম জায়গায় যে কোমর সমান, কত জায়গায় বুক সমান জল উঠে গেছিল, সেই জল আজকের দিনে কিন্তু নেই। এইখানে যে মৃত্যুগুলি হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা যেগুলি ঘটেছে, এটি ক্ষতিপূরণ আসলে হয় না, কিন্তু তার মানে এটাও নয় যেখানে পৌরসভার তরফ থেকে কোনো রকম প্রচেষ্টা আমরা দেখিনি। এটা যদি কেউ বলেন সেটা মিথ্যা বলছেন। আমরা দেখেছি যিনি কলকাতার মেয়র, তাকে আপনি হাজার গালাগাল করতে পারেন, কিন্তু তিনি কোমর ভাঙা জলে নিজে নেমেছিলেন কাজ তদারকি করতে, এবং সেই ছবি নিয়ে বিজেপির একজন প্রবীণ নেতা, যার টাইটেল হচ্ছে রায়, অতীব কুৎসিত ছড়া তিনি কেটেছেন সোশ্যাল মিডিয়াতে। সেই নিয়ে বিজেপি নেতাদের কি আনন্দ! একজন, আপনি তাকে যতই বিরোধিতা করুন, যখন কোমর ভাঙা জলে নেমে এই কাজ তদারকি করছেন তার পাশে আপনি দাঁড়াতে নাই পারেন, কিন্তু তাকে নিয়ে কুৎসিততম ইঙ্গিতবাহী ছড়া আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, আপনি এক সময়কার রাজ্যপাল ছিলেন বিভিন্ন রাজ্যে, সেটাকে সেলিব্রেট করছে বিজেপির লোকেরা। সেই দলের মুখপাত্রদের তরফ থেকে যে অবান্তর কথা ছাড়া আমরা কিছুই শুনবো না, দাদা অবাক হওয়ার কিচ্ছু নেই। তাহলে তো সেক্ষেত্রে অনির্বাণ দা, যারা আমহা স্ট্রিটে নেমে যে বিজেপির কর্মী বা সমর্থকেরা যারা মানে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছেন, বা এই শ্রমিক ভট্টাচার্য গতকালকার ছবি আমরা দেখছিলাম, তাদের এই মানে উদ্যোগটাকেও তো তাহলে সাধুবাদ জানাতে হয়। প্রথমেই বলছি, যখন মানুষ বিপদে পড়েছে তার পাশে যেই দাঁড়াক, সে যেই হোক, সে যে দলের হোক না হোক, কোনো দল না করুক, আমি তাকে প্রাথমিকভাবে সমর্থনই জানাবো। আমার আপত্তির জায়গাটা হচ্ছে যখন কোনো রাজনৈতিক দল মনে করে, তাদের নেতারা মনে করে যে পাশে দাঁড়ানোর তো কোনো মানে, আমরা কেন দাঁড়াতে যাবো। আমি সেই মনোভাবে সমালোচনা জানাচ্ছি। এখানে ধরুন আমার পাশের বাড়িতে ধরুন কেউ আমার অন্য বিরোধী দলের মত, তিনি রাজনীতি করেন, তিনি যদি বিপদে পড়েন আমি কি যাবো না? নাকি আমি বিপদে পড়লে তিনি আসবেন না বলে তিনি বলবেন না ভাই আমরা তো বিজেপি করি আমরা যাব না?
এই যে মানসিকতার জায়গাটা, এইটা হচ্ছে কন্ডেমনেবল জায়গা। আজকে গৌরব অন্য দল করে, বিরোধী দল করে, ও যদি রাস্তায় কোনো সমস্যায় পড়ে, আমি যদি থাকি বা ও যদি আমাকে ডাকে, আমি কি যাবো না? না, আমি ওকে ডাকলেও আসবে না। মানবিকতার জায়গা মানবিকতার জায়গায়, রাজনীতির জায়গা রাজনীতির জায়গায়। তথাগত রায়ের মতো লোক যে ধরনের পোস্ট করেন, তাকে যারা সমর্থন করেন, এবং বিজেপির যে মুখপাত্র পাশে বসে এতগুলি কথা বললেন, এদের মানসিকতায় বোঝা যায় ওসব পাশে দাঁড়ানো ঠাড়ানো ওদের রুল বুকেই নেই। সোজা কথা, ক্রাইসিসে মানুষ পড়েছে, ব্যবহার করব সরকারকে গালি দেওয়ার জন্য, আমরাও সবে নেই ভাই। সেই জায়গাটায় আমার স্ট্রিটের কথা যদি আপনি বললেন, যদি সত্যি হয়ে থাকে আমি তাদেরকে সাধুবাদ জানাবো। আমার প্রশ্ন হচ্ছে, সত্যি কি আদৌ? তার তথ্য প্রমাণ কোথায়? তাহলে প্রথমে সেটা বলা হলো না কেন? তার কোনো ছবি, ভিডিও ইত্যাদি আপনারা দেখাতে পারছেন না কেন? যদি না হয়ে থাকে, তাহলে কি এটা পুনরায় মিথ্যা কথা বললেন স্রেফ নিজেদের অপদার্থতা ঢাকবার জন্য? এই প্রশ্নগুলি থাকবে। রাজনৈতিক তরজা তার জায়গায় থাকুক, মানুষের ক্রাইসিসে আমরা সবার পাশে থাকি। গৌরবদা, সেটা হচ্ছে যে অনির্বাণদা খুব ভালো কথাই বলেছেন যে মানবিকতার জায়গা থেকে, কিন্তু আমি একটা কথাই বলবো যে অনির্বাণদা এতগুলো কথা বললেন, কিন্তু কুণাল ঘোষ এই সন্ধ্যেবেলা একটি পোস্ট করেছেন রেড ভলেন্টিয়ারকে গালিগালাজ করে। হ্যাঁ, তো সুতরাং অনির্বাণদার কথার সঙ্গে অনির্বাণদার দলের নেতার কথা মিলছে না। দুই, এখানে অরিজিৎদা বলছিলেন যে এখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ওই আঁকশি দিয়ে লাশ তুলে ধাপায় ফেলেছেন। আরে অরিজিৎদা, উত্তরপ্রদেশের গঙ্গায় তো আমরা লাশ ফেলতে দেখেছি সরকারকে, যে আপনি কোথায় লুকোবেন? আমরা তো দেখেছি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 10 জন মারা যাওয়ার পরও পুজো উদ্বোধন করছেন, আর ওখানে মোদি হাজারের পর হাজার মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত উদ্ভ্রান্তের মতন দৌড়ে বেড়াচ্ছে। মায়ের ডেড বডির সামনে বাচ্চা বসে রয়েছে, বাবার ডেড বডির সামনে ছেলে বসে রয়েছে, আর মোদি থালা বাজানো, তালি বাজানো, মোমবাতি জ্বালানোর গল্প মেরেছেন। সুতরাং কে কত বড় মানবদরদী প্রশ্ন প্রমাণ করবার এখানে বিষয় নয়। প্রশ্নটা হচ্ছে এখানে সিস্টেম। কলকাতা পৌরসভার যে সিস্টেম, সেই সিস্টেম আজকে ভেঙে পড়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি প্রথমেই বলেছিলাম যে কলকাতা জুড়ে যে নিকাশির যে হাল বেহাল, আজকে দেখা গেল তো 2300 পুকুর সারা কলকাতা জুড়ে বোঝানো হয়েছে। অবৈধ নির্মাণ থেকে শুরু করে বস্তিগুলোর ভেতরে যে পরিকাঠামো, বিভিন্ন বড় বড় নির্মাণ হচ্ছে, বড় বড় যে অ্যাপার্টমেন্ট, আমরা সকালবেলায় দেখছিলাম ওই বাইপাসের ধারে বড় বড় যে কমপ্লেক্স, তার ভেতরে জল ঢুকে আছে, তার জল বেরোনোর জায়গা নেই। ওই ইস্ট কলকাতা ওই যে ওয়েট টাউনশিপ যে এখানে হয়েছে, ওয়েটল্যান্ড, তা সেগুলো দেখুন, আবারও বলছি, যে পরিমাণ অস্বাভাবিক বৃষ্টি হয়েছিল, যে ধরনের জল জমেছিল, যদি কলকাতা পৌর সংস্থা কোনো কাজই না করে থাকবে অ্যাকর্ডিং টু গৌরব, তাহলে 24 ঘন্টা, আমি শেষ করিনি ভাই, আমি শেষ করিনি, তাহলে 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 90% এলাকা থেকে জলটা সরলো কিভাবে? এখানে জলাজমি সংক্রান্ত যে কথা গৌরব বলছে, আমি অ্যাকসেপ্ট করছি, এই সমস্যা ডেফিনেটলি আছে, যে জলাজমি বেআইনিভাবে বোঝানোর জায়গার যে সমস্যা, এবং গৌরবটা নিশ্চয় অস্বীকার করবে না যে এই প্রকোপ থেকে তাদের সরকারও পুরোপুরি মুক্ত হতে পারেনি। আমি বলছি না সরকারের লোকজন নেমে গিয়ে বোঝাতো, কিন্তু এই কাজগুলি যারা করে থাকে, যে নগরায়নের প্রয়োজন তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু সেই নগরায়ন করতে গিয়ে যদি সার্বিকভাবে সেই সহনাগরিকদের সমস্যায় পড়তে হয়, তাহলে এই নগরায়নের মানে কি? খুব সংক্ষেপে আমি একটু অরিন্দমদার কাছ থেকে উত্তর নেব, আর অনুষ্ঠানে খুব বেশি সময় আমি দিতে পারবো না। দাদা বলুন। প্রথম কথা হচ্ছে যে তৃণমূল আজকে যে কথাগুলো বলছে, মানবিকতা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ এগুলো তো সব আছে, কিন্তু যখন আমি সরকারে আছি তখন আমাকে প্রায়োরিটিটা তো বুঝতে হবে। আমি বলছি যে তৃণমূল যে অ্যাকসেপ্ট করে নিচ্ছে জলাজমি সংক্রান্ত যে সমস্ত ব্যাপার স্যাপার, খুব ভালো কথা, কিন্তু আপনি একবার বলুন আপনার নেতাদের যেন এই কাজগুলো বন্ধ হয়। 1 নম্বর। আচ্ছা, তুমি আমায় বলো তো দেবারতী দি, আজকে সরকারের প্রায়োরিটি কোনটা হওয়া উচিত? ত্রিফলা আলো লাগানো, নাকি যেই তারগুলো রয়েছে সেগুলো যেন উন্মুক্ত না থাকে সেই ব্যাপারে সরকারে থাকার যে প্রাথমিক দায়িত্ব, সেটা তো এই প্রায়োরিটিটাকে বোঝা। যেই সরকারটা এই প্রায়োরিটিটাই বুঝলো না, ত্রিফলা আলো লাগালো, সেই নিয়ে কয়েক হাজার কোটি টাকার গন্ডগোল ইত্যাদি সমস্ত কিছু সামনে এলো, আর সেই পোলগুলোয় যেই তার লাগানো সেগুলো উন্মুক্ত, সেগুলো সাধারণ মানুষের মৃত্যুর কারণ। সরকারের কাছে প্রায়োরিটিটা কোনটা? আমাদের দুর্ভাগ্য যে এই পশ্চিমবঙ্গ সরকার তাদের প্রায়োরিটিটাই বুঝতে পারলো না, এটা আমাদের দুর্ভাগ্য। 11টা প্রাণ চলে গেল। আমরা কি করতে পারি আর আমরা কি করতে পেরেছি তার একটা খুব ছোট পরিসংখ্যান দিই, কারণ আমরা কখনোই কোনো রকম ভেদাভেদ করে কারোর পাশে দাঁড়াই না। যার সবচেয়ে বড় উদাহরণ হলো লাস্ট 2টো ফেজে কলকাতার আরবান সিওয়ারেজ ম্যানেজমেন্টের যে টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আসে, তার ফেজ 1-এ কেন্দ্রীয় সরকার দিয়েছে গত আর্থিক বর্ষে 911 কোটি টাকা, এবং এই বছর দিয়েছে 1449 কোটি টাকা, টোটাল করে 2360 কোটি টাকা। এর বাইরে আরেকটা শুধু পয়েন্ট বলবো, 2017 অর্থবর্ষে এই সরকার
এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে কলকাতার নগরায়নের উন্নতিকরণের জন্য $300 মিলিয়ন অর্থাৎ প্রায় 2600 কোটি টাকা এবং 2025 অর্থবর্ষে $200 মিলিয়ন প্রায় 1700 কোটি টাকা, টোটাল করে 4300 কোটি টাকা নিয়েছে। টোটাল করে এই কেন্দ্রের দেওয়া এবং এডিবির দেওয়া টোটালি 7000 কোটি টাকার হিসাব যদি প্রকৃতপক্ষে তৃণমূল সরকার দিতে পারতো তাহলে আজকে কলকাতায় এই জল জমতো না, এই বাহানা বলতে হতো না, এই বাহানা যে ওই গঙ্গার থেকে জল আসছে বলে আমার এখানে জল জমছে সেই হিসাব দেওয়া যায়নি। দিলাম, ধরুন এবার যে পড়বে তার তো সে জ্ঞানটাও থাকতে হবে। আপনি যদি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের পিএইচডি হয়ে থাকেন উনি পড়বেন কিভাবে? আমি আপনাকে একটা বই পড়তে দিলাম, যে আমি ধরুন আমি লিখেছি আপনাকে দিলাম, আপনার অক্ষর জ্ঞানী নেই, পড়বেন কি করে? বিজেপির অধিকাংশ নেতার এই বোধটুকু নেই যে কোনটা হিসাব কোনটা কি সেটা কিভাবে পড়তে হয়। তাদের হোয়াটসঅ্যাপে কিছু ফরওয়ার্ড আছে। আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, এই অনুষ্ঠান দেখার জন্য। আজকে এখানে শেষ করবো, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।